তো বন্ধুরা শুভ রাত্রি। মানে কি বলবো, তোমরা তো কিছুদিন আগে দেখেছো আয়ুষ জ্বরের জন্য নার্সিংহোমে ভর্তি ছিল। এই জ্বরের জন্য ওর হিমোগ্লোবিন কমে গেছে, যেখানে 2 বছর হতে চললো আমরা ওর কোনো ব্লাড ট্রান্সফিউশন করাই না। হ্যাঁ, ওর পুনের ট্রিটমেন্টেই ও কিন্তু বেশ ভালো সুস্থ আছে ঠাকুরের কৃপায়, তোমাদের ভালোবাসা। তো গত মাসে ওকে ব্লাড দিতে হয়েছিল, তার একটাই কারণ জ্বর হয়ে হিমোগ্লোবিন পুরো কমে গেছিল। তোমাদের কালকের ব্লগে বলেছিলাম ওর হালকা জ্বর এসেছিল, তবে আজকে স্কুলে পাঠায়নি, সকাল থেকে ছিল না, আবার বিকেল থেকে জ্বর। তো এখন গিয়ে হিমোগ্লোবিনটা টেস্ট করে আসলাম, দেখি রিপোর্ট কি দেয়। আমি রিপোর্টটা তোমাদের স্ক্রিনে লিখে দিব, আজকে তো পেয়ে যাবো। আমি এখনো পর্যন্ত জানি না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কিছুদিন 1 মাসটাও গেল না, 1 মাসে কি ধকলটা গেল দুটো বাচ্চা নিয়ে তোমরা দেখতে পারলে। তারপরে আবার সব কিছু নর্মাল হয়ে গেছিল, পুজো গেল। দাঁড়া বাবা, বাথরুমের কাজ ধরলাম। তোমরা আমাদের ব্লগের মাধ্যমে আমাদের সুন্দর লাইফস্টাইল দেখতে পাচ্ছিলে, কোনো রকম সমস্যা নেই। এই যে আজকে আবারও, কালকে থেকে জ্বর, আবারও টেনশনে আমার সন্ধ্যার থেকে পুরো মাথা ব্যথা উঠে গেছে। মাইগ্রেনের সমস্যা থাকলে তো বুঝতেই পারো কতটা টেনশনের জন্য হয় এসব, যে আবার নাকি হিমোগ্লোবিন কমে যায়, আবার নাকি ব্লাড দিতে হয়। দেখি এখন ব্লাড রিপোর্টটা কি আসে। মানে ভগবান এমন পরিস্থিতিতে আমাদের ফেলে, মানে যার কোনো মানে এমন সমস্যা হয়তো মানে কারো হয় না বোধহয়, আমি আশেপাশে চোখে দেখি না কারো আমাদের মতো সমস্যা, বুঝতে পারলে? একটার পর একটা। আরে বাবা একটু তো রেস্ট দে, মানে একটু তো মানে নর্মাল একটা জীবন মানে লাইফস্টাইলে ফিরে আসি। খুশের হয়তো, আমার হয়তো আয়ুষের হয়, মানে কি যে মানে বলবো তোমাদের, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। মানে সাধারণ জীবনযাপন আমরা করতেই পারছি না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সাধারণ যে একটা জীবনযাপন হয়, পটি করেছে খুশি, তো সাধারণ যে একটা জীবনযাপন হয় সেটা আমরা করতেই পারছি না। মাথা ব্যথার জন্য আমি কথা বলতে পারছি না, জন্য ভাবলাম না, যতটুকু বলতে পারি কথাটা বলি, ভিডিওটা শেষ করব। তো এই হচ্ছে ব্যাপার, মানে কিভাবে কোনো দিকেই ঠিক থাকে না, না টাকা পয়সার দিকে থাকে না কিছু, মানে সেভিংস, মানে কি বলবো, কিছুই হয় না। এই যে এত অসুখ বিসুখের কারণে। এখন কালকে আমাকে আবার কোচবিহার ছুটতে হবে আয়ুষকে নিয়ে, বড় একটা ডাক্তার দেখাতে হবে ওকে, তো না হলে হবে না। কারণ কি বলতো, সবার আগে ও, তারপরে সব কিছু, তাই না? ও সুস্থ থাকলে সবাই সুস্থ থাকবে, এই হচ্ছে ব্যাপার। এদিকে স্কুলও মিস যায়, পরীক্ষার কত কি সেই সব কিছু যেন এলোমেলো একটা। সবার আগে শরীর, স্কুলটা বড় কথা নয়, তারপরে কিন্তু এই যে এত যে ভগবান মানে রেস্ট দেয় না আর কি, একটা মাসও ভালোভাবে যায় না। কিন্তু দেখো 2 বছর, 1.5 বছর ধরো, পুনের ট্রিটমেন্ট চলার পর 1.5 বছর আয়ুষ পুরো সুস্থ ছিল, কিচ্ছু হয়নি। কিন্তু জানি না এখন কি ওষুধের খামতি না কিসের খামতি হচ্ছে। ওষুধেরও ঠিক টাইম মতন ওষুধ সবই তো করা হয়, তারপরেও কিসের একটা খামতি যে রয়ে গেল, মানে আমি বুঝতে পারি না ঠিক। ওর টাইম টু টাইম ওষুধ, ওর খাওয়া দাওয়া, ওর সব কিছুই ঠিক আছে, তারপরেও কেন যে ওর জ্বরটা আসে, জ্বর আসলেই তো হিমোগ্লোবিনটা কমে যায় বলো, বুঝতে পারি না। বাড়িতে এত অসুবিধা আমার মনে হয় না আমাদের মতো কারো হয়, আর ঠাকুর আমি চাই কারো না হোক, মানে কথার কথা বলছি, মানে এত অসুবিধা। 2 দিন ভালো যেতে না যেতেই আবার একটা খারাপ দিন চলে আসে, আর খারাপ দিনটা একদিনের নয়, সেটার পরিমাণটাই বোধহয় বেশি, খারাপ দিনের পরিমাণটা বেশি থাকে ভালো দিন হচ্ছে। ভালো লাগছে না, একদিকে সংসারের চাপ, একদিকে বাচ্চা কাচ্চা, একদিকে পড়াশুনো, একদিকে ইনকামের টেনশন, একদিকে কাজ, হ্যাঁ, সব মিলিয়ে যেন আমি কোথাও না কোথাও টায়ার্ড হয়ে পড়েছি, সত্যি বলছি। ব্লগিং ছেড়ে দিব সারাদিন, ধরো ব্লগিং ছেড়ে দিলাম, রেস্ট নিলাম, অন্য কাজগুলো করতে হবে, বাকি যে কাজগুলো আছে। এবার ব্লগিং একটা যে ছেড়ে দিলাম কিছুদিন আগে, তার ফলে চ্যানেলটা কি হয়েছে তোমরা দেখতে পেয়েছো।
এইটাকে আবার তুলে ধরতে ম্যাক্সিমাম অনেকটা সময় লাগবে, মানে একটু উঠে দাঁড় করাতে। ব্লগিং এমন একটা জিনিস, তুমি বন্ধ দিলেই তোমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে। এত বড় ফেমাস ইউটিউবার হয়ে যায়নি যে আমি ছাড়ার সাথে সাথে মিলিয়ন্স ভিউ হবে, লাখ ভিউজ হবে। এমনকি তোমরা একটা উদাহরণ দেখো, সিনেমা নির্ময়, ও ভিডিও বন্ধ দিয়ে দিয়েছে, যেখানে ওর ভিউজ ছাড়লে পরেই সাথে মানে একদিনের মাথায় ওর মিলিয়ন চলে আসতো, সেখানে ওর ভিউজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কারণ ও ভিডিও দেয় না, লাখ 2 লাখ 3 লাখ হয় আর কি। যাই হোক, ওর চ্যানেলের পক্ষে ওটা কিন্তু অনেকটাই কম। তো এটাই হচ্ছে একটা মানে ভিডিও যদি তুমি কন্টিনিউ না করো তাহলে তোমার রিচ অটোমেটিক ডাউন হয়ে যাবে। তো কি হিসেবে চ্যানেলটা বন্ধ রাখবো? সেটাও হয় না, যে রেস্ট নিব, হয় না। ব্যথা বাবা। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল উঠে চা খেয়ে নিচ্ছি, আর আজকেও দিদি আসেনি, যেটা কিনা মানে কি বলবো, আমার মাথায় টেনশন ধরে গেল। যাকে আজকে হয়তো মিস্ত্রি আসবে না, কাজ বন্ধ রাখলাম। আয়ুষকে ডক্টর দেখাতে হবে, ওর জ্বর, আর তার মধ্যে আমাদের হাতে টাকা শেষ, যেটা মানে সত্যি বলছি, পেমেন্ট ঢুকবে তারপর আবার কাজ শুরু করবো। যেহেতু পুরোটা ক্যাশ টাকাতে হচ্ছে, তো ক্যাশ টাকা শেষ, আর যেইটুকু আছে সেটুকু তো হাতে রাখতে হবে বাচ্চা কাচ্চা বাড়িতে। তো সেইটুকু রেখে আমরা কিন্তু বাথরুমের কাজটা শুরু করেছিলাম, বাট হাতে ক্যাশ নেই বলে বাথরুমের কাজটা আবার বন্ধ রাখছি। আবার যখন পেমেন্ট ঢুকবে আবার আমরা কাজ শুরু করব। আর চলো এবারে চা হাতে নিয়ে ভিডিওটা শুরু করলাম, তো দেখা যাক কি হয়। উফ, ছেলে কান্না করছে। সুন্দর করে বানিয়েছিলাম সাবান আয়ুষের বাবার কথাতে, মানে কি বলে আমার কি বলবো তোমাদেরকে, মানে আমার যে একটা কি বলে কনফিডেন্ট, সেটা ও একদম লো করতে সাহায্য করে সব সময়। বলে হবে না হবে না হবে না হবে না। তো দেখো কি সুন্দর সাবানটা হলো, তোমরা দেখো এত সুন্দর সাবানটা আমি বাটিতেই বসিয়েছিলাম, কিন্তু ও বলে হবে না, এটাতে আরেকটা গ্লিসারিন সাবান দিয়ে, কারণ পাতলা হয়ে গেছিল বলে ও বলে হবে না। দেখো বাটিতে কি সুন্দর, এই যে বাটিটাও শক্ত হয়ে গেছে, কি সুন্দর বাটিতে বসিয়েছিলাম ওর জন্য, বলে হবে না আরেকটা সাবান দিব। তো সাবান আনলো, আজকে আমি এটাকে বানাতাম। ও মা, থালা তুলে দেখি এত সুন্দর এটা জমে গেছে। এই দেখো কি সুন্দর জমে গেছে সাবানটা, এই ওর জন্য। মানে সব সময় কনফিডেন্ট লেভেলটাকে আমার লো করে দেয়। আমিও ভেবেছিলাম হয়তো ও যদি বলছে জল এত পাতলা হয়েছে হয়তো শুকাবে না, যাক আমি আবার এটাকে গরম জলে দিয়ে এটাকে ইসে করে নিয়ে তারপরে আমি আবার বাটিতে বসাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। নিম পাতার সাবান আর কি। তো এখন আমি খেয়ে নিচ্ছি, চা বানাবো আয়ুষের জন্য রুটি। ও চা মানে ও চা তো খাবেই, রুটিও খাবে, কারণ ওর খেতে পাচ্ছে না যেহেতু কিছু। প্রথমে ভাবলাম রুটি বানাবো, তারপরে আয়ুষকে জিজ্ঞাসা করলাম, বলে আমি রুটিও খাবো না, আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না। আসলে ওর মুখে স্বাদ নেই সেটা বুঝতে পারলাম। তারপর ভাবলাম ওর কী পছন্দ, ও তো সবসময় ডালিয়া খেতে চায়। তো চলো ঠিক আছে, আজকে একটু ডালিয়াই বানিয়ে দিই। রুটিটা ক্যান্সেল করলাম, খাবে না বলছে যেহেতু। এবার বানিয়ে ও যদি না খায় সেটা কি ভালো লাগবে বলো? আমাদের পছন্দ মতো খাবার বানিয়ে তো লাভ নেই। তো তাই ওর পছন্দের ডালিয়া, মুসুর ডাল ছিল না, মুগ ডাল দিয়ে ডালিয়াটা বানাচ্ছি। অল্প একটু পেঁয়াজ ছিল সেটা দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে। ওখানে সয়াবিন দিয়েছি একটু, সয়াবিনটাও খুব ভালোবাসে, আর সয়াবিনটা শরীরের পক্ষে খুব ভালো, হাই প্রোটিন একটা, তো প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে, তো যার জন্য সয়াবিনটাও দিলাম। তো আমি বানাচ্ছি যখন একটু বানাচ্ছি না, আমি ভাবছি তাহলে সকালে সবার জন্য জলখাবার এটাই বানিয়ে ফেলি। ডালিয়া ছিল অনেকগুলো, তো ভাবলাম চলো এটা দিয়ে বানিয়ে ফেলি। তো এই জন্য দেখো সুন্দর করে পেঁয়াজ ফোড়ন, কালো জিরে, লঙ্কা ফোড়ন দিয়ে, যখন নর্মালি ওকে স্কুলে দিই এতটা মানে এভাবে বানাই না, এতটা জুত করে বানিয়ে দিই না। ও নর্মালি পছন্দ করে হালকা একটু কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা ভেজে নিয়ে ব্যাস ডালিয়াটা দিয়ে সম্বার দিয়ে দিই, সিদ্ধ করে নিই, এটা পছন্দ করে। আর আজকে যেটা বানাচ্ছি এটা ঘরোয়াভাবে, খিচুড়িভাবে, এটাও ভালোবাসে, বাট সবসময় হয় না ওইভাবে। মানে ও বলে ওর জন্য নর্মালি ঠিক আছে, মানে ডালিয়া তুমি ওকে যেভাবে বানিয়ে দেবো সেভাবেই খাবে আর কি। তো সেই হিসেব করে ভাবলাম চলো বাড়িতে আছে তো আজকে এইভাবে বানাই। তো এই যে পেঁয়াজ দিয়ে, টমেটো থাকলে দিতাম, একদম নর্মাল যেরকম খিচুড়ি হয়, তো সেভাবে বানাচ্ছি আর ভাবছি এটাও খাবে তো, কারণ রুটিও পছন্দ করে, বাট রুটি খেতে চাইলো না, তো ভাবলাম ডালিয়া খাবে তো। দাদারে আদর করি,
আয়ুষের জ্বরের কথা শুনে মা সকাল সকাল বাজারে এসেছে আর এখানে আয়ুষকে দেখতে চলে এসেছে। তো খুশ ওই ঘরে ওর পাপার সাথে আছে, তো খুশের সাথে একটু কথা বলে যে আয়ুষকে আদর করতে আসলো মা, তখন অমনি খুশ আবার চেয়ে দেখছে, মানে ওকে ভেবেছিল ও কোলে নেবে মা, আর এখন তো সবই বোঝে না, সেই জন্য আর কি, মানে ভেবেছে মা কোলে নেবে, মা কোলে না নিয়ে আগে তো আয়ুষকে এখানে আদর করতে এসেছে, তো সেটাই ও চেয়েছে, মাথা উঁচু করে দেখছে কেন ওকে নিল না, সেটাই আয়ুষের বাবা আমাকে বলছে, বলে দেখো দেখো কাণ্ড, খুব বোঝে, আদর বোঝে, মানে আমার ছোটো ছেলে আদর বোঝে, বকা বোঝে, সব কিছু বোঝে এখন আস্তে আস্তে। যখন এই বাড়িতে এসেছিলাম ফ্ল্যাট থেকে, তখন খুশোনার বয়স ছিল এই 2 মাসের মতন, 2 মাস কি 2.5 মাস ছিল, আর আজ দেখতে দেখতে ও 7 কমপ্লিট হতে চলেছে, মানে 7 চলছে আর কি, ওর আর কিছুদিন পরে 8-এ পড়বে, 7 কমপ্লিট চলছে। তো দেখো দেখতে দেখতে মানুষের দিন কবে চলে যায়, মানুষগুলো বলে দেখতে দেখতে বড় হবে, তবে যাদের সাথে সময় যায় যাদের, তারাই একমাত্র বোঝে সত্যি কি সেগুলো দেখতে দেখতে যায়। কত ঝড়ঝাপটা পেরিয়ে আজকে এখানে, তোমরা আমাকে বলো, তোমরা তো আমরা ব্লগে তো দেখেইছো কতটা ঝড়ঝাপটা পেরিয়ে আজকে এইখানে। তো যাকে মাকে একটু ডালিয়া দিলাম, সবাই মিলে একটু করে ডালিয়া খেয়ে এই যে এত এত বাসন জমেছে, এখন এগুলোকে নিয়ে যাব কলের পাড়ে। আর নাইটিটার একটা স্টিকার, হ্যাঁ মানে এটাকে কিছুতেই তুলতেও পারছে না, আর কি বাজে লাগছে দেখতে, মনে হচ্ছে যেন আমি স্টিকার দিয়ে নাইটিটা পরেছি এমন লাগছে, তুলেছি কিন্তু উঠতে চাইছে না, এমন একটা অবস্থা আর কি। তো টেবিলটাও মুছে নিলাম, ওইদিকে রান্নাঘর টান্নাঘর যা আছে সব মুছে আসছে, যেহেতু দিদি নেই তো সেই হিসেব করে আমাকে কাজ করতে হচ্ছে। খুশকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম, তো ঘুমটুম পাড়িয়ে এই যতটুকু কাজ হয়, বেশিক্ষণ তো ঘুমায় না, অল্প একটুখানি ঘুমিয়েই উঠে পড়ে। সব কাজ ফেলে শুধু আয়ুষের জন্যই চিন্তা হয় যে কিভাবে একে নিয়ে থাকবো আর কি, ঠিক থাকবো, কয়েকদিন পর পরে যদি ওর এরকম অসুবিধা হয় কিভাবে কি হবে, মানে এরকমই মনে হয়, কাজ করছি বসে থাকি, কাজ করছি বসে থাকি, এমন একটা অবস্থা। কোথায় নিয়ে যাব কোথায় না নিয়ে যাব, আবার শিলিগুড়ি দিদির সাথে কথা বললাম যে এক কাজ করি, এত ডাক্তার না দেখিয়ে, মানে এখানকার ডাক্তারের কী বলতো, ডাক্তারও দেখায়, টাকাও নষ্ট হয়, তাও 1000-2000 নয়, ভালোই টাকা খরচা হয়, যেমন ওষুধ, ডক্টরের ভিজিট, আবার ঠিকও হয় না। তাহলে এগুলো ডাক্তার না দেখিয়ে মনে হয় যেন একদম, যেটা শিলিগুড়িতে আগের মাসে দেখিয়ে এসেছিলাম সেই ডাক্তারকে, অজিত ছেত্রী, ডক্টর অজিত ছেত্রী, ওনাকেই দেখিয়ে আসি। তো এই প্ল্যান করে শিলিগুড়ি দিদিকে ফোন করলাম। তো যাকে জ্বরটাকে যে করেই হোক ও কমাতে হবে, না সর্দি আছে না কোনো কাশি আছে, জ্বরটা যে কোথার থেকে হচ্ছে এটাই বুঝতে পারছি না, জ্বরের টেস্ট করলে বোঝা যাবে। ওইদিকে তো কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে দিলাম, এদিকে দেখো এই পাশটাতে রোদ চলে গেছে আজকে, কেন জানো, মানে আজকে ওয়েদারটা যে খুব একদম রোদ সেরকম নয়, এই পাশটাতে হালকা একটু রোদ আছে, তাই এই পাশে শুধুমাত্র খুশের কাঁথাগুলো মেলে দিলাম আর আয়ুষের জামাগুলো মেলে দিলাম বাসটার মধ্যে, তাও শুকোবে না সারাদিনে। তো এবারে জল ঢেলে দিব, গাছপালাগুলো খুব মানে রোদের জন্য কেমন হয়ে আছে, আম গাছটা যেহেতু নড়ানো হয়েছে তো আম গাছটা একটু কেমন চিমিয়ে আছে। তো আমাদের বাড়ির সবারই সবচেয়ে প্রিয় ফল হচ্ছে আম, এই আম গাছটাকে যদি বাঁচিয়ে তুলতে পারি, এই আম গাছে অনেক সুন্দর আম হবে। এটা মানে ওই যে ছোটো গাছে যে আম হয় না, সেরকম একটা চারা, ওই যে দেখছো আম গাছটা নেতিয়ে পড়েছে, এখানে কিন্তু একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছটাকেও তুলে ফেলেছে, বলে এই আম গাছটাকে বাঁচাতে হবে, এটা কদম গাছের নিচে ছিল, গাছটা কিছুতেই বড় হচ্ছিল না, রোদ পাচ্ছিল না বলে, আর কদম গাছ কাটার পর এই গাছটাকেও মানে তুলে ফেলেছিল, মানে কদম গাছটা যে পড়লো সেই সময়, মানে কাটার সময় গাছটাকে টান দিয়ে পড়লে আম গাছের উপরেই পড়তো, যার জন্য আম গাছটাকে আগে সরিয়ে দিয়েছে। তো এবারে এখানে লাগানো হয়েছে পেয়ারা, যেহেতু একটা আছে আমাদের, তো পেয়ারা গাছটাকে তুলে এখানে আম গাছটা লাগানো হয়েছে। তো এই জন্য গাছগুলোতে একটু জল দিলে দেখবে গাছপালাগুলো ভালো থাকে, তো তাই জন্য জল দিয়ে দিচ্ছি, আর তুলসীর মন্দিরটাও ধুয়ে দিচ্ছি একবারে। আর এদিকে দেখো জায়গাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এই যে মিস্ত্রির কাজ, এত মানে নোংরা পুরো একদম, এটাই কিন্তু আমাদের মেন রাস্তা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ গেটটা, আর গেটটাই এত নোংরা হয়ে থাকে, তো সবসময় তো আমি ঝাড় দিতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে, তারপরে ভাবলাম আজকে যখন ঘুমাচ্ছে স্নানের আগে এই জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নানে যাই। তো আজ বিকেলবেলা আবারও যাওয়া হবে আয়ুষকে টেস্ট করতে, কালকেও টেস্ট করা হয়েছিল, কালকে আয়ুষের হিমোগ্লোবিন এসেছিল 8.8, আবার আজকে আবার যাবে, কারণ জ্বর যেহেতু রাত্রে এসেছিলো, তো সেহেতু আমাদের হিমোগ্লোবিনটা সবসময় টেস্ট করে দেখতে হবে কতটুকু থাকে, যদি কমে যায় মানে 7-এর নিচে নেমে যায় তবেই আমাদের ব্লাড দিতে হবে, এই আর কি। আর এটা যদি আমরা টেস্ট করে না বুঝি তাহলে তো বুঝতে পারবো না কতটা কমলো না কমলো, পরে শরীর অসুস্থ হয়ে যাবে আয়ুষের। শুভ দুপুর বন্ধুরা, এইমাত্র স্নান ঠান করে পুজো দিয়ে নিলাম, এবারে বসাবো ভাত, ডালিয়া খাওয়া হয়েছে, পেট কেন যেন ভরা ভরা, তো জিজ্ঞাসা করি কী রান্না করবো, তো শর্টকাট কিছু একটা রান্না করবো। বাজে এখন 2টো, ছোটো ছেলেকে আয়ুষের বাবা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আয়ুষকেই মাত্র আমি স্নান টান করিয়ে ওকে ঘরে নিয়ে গেলাম, স্নান মানে গরম জল দিয়ে, একটু কালকে স্নান করেনি। তো এবার তোমাদের একটা ভুল ভাবনা, আমি এটা ভাজও করে নিছো, গামছাটা ভিজা বাবা, ভেজা না গামছাটা, অতটাও না, ঠিক আছে রেখে দাও, চেয়ারে রেখে দাও।
তো এবার তোমাদের একটা ভুল ভাবনা আমি ভাঙাবো, চলো তোমাদের দেখাচ্ছি। তোমরা অনেকেই বলছো যে এই ঘরটাতে বলছো অনেক দিদিভাইরা, যেহেতু তোমরা এখানটায় নেই তাই আমি তোমাদেরকে বোঝাতে পারবো না হয়তো, তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ঘরটা, অনেক দিদিভাইরা আমাকে বলছে প্রিয়া এটাকে বাথরুম হিসেবে নষ্ট করো না, এটাকে একটা ঘর হিসেবে বানাও। তো আমি বলবো এই ঘরটা আমার মনে হয় অনেকটা ছোট হয়ে যাবে একটা ঘর হিসেবে, মানে যে কোনোই ঘর না হোক না কেন। এবার তোমরা বলছো আয়ুষের পড়ার রুম, আমি ভিতর দিয়ে দরজা করতে চাচ্ছি না, কারণ আমাদের যে ওয়ালটা আছে, এই যে ওয়ালটা, এটা কিন্তু ভীষণই নড়বড়ে ওয়াল একটা, ঠিক আছে। ভিতর দিয়ে কোনো রকম দরজা করতে চাচ্ছি না, যেহেতু এই ঘরটা একদম মজবুত নয়, সেরকম ছাদ ঢালাইয়ের মতন ঘর নয়। তারপরেও দরজা করা যাবে, সমস্যা হবে না। কিন্তু এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা এনাফ নয় একটা ছোট্ট ঘরের। মানে আমার রান্নাঘরটাও বোধহয় এত ছোট না। রান্নাঘরটা তো আমার ছোট, তোমরা দেখতে পেরেছো, রান্নাঘরের মতন এটা। এবার রান্নাঘরের মতন একটা ঘর যদি হয়, একটা চকিও এখানে আমি মানে পেতে দিতে পারবো না। দেখো তোমরা, মানে বাথরুম হিসাবে অনেক বড়, বাট একটা ছোট ঘর হিসেবে এটা ছোট হয়ে যাবে অনেকটা। একটা চকির সাইজ, চকি ধরো, একটা যদি বিছানাও বসাই বা পড়ার টেবিল, মানে নেই, কেমন করে হবে একটা ছোট। মানে আমি ভাবলাম তোমরা বলার পর এখানে একটা টেবিল বসবে, দুটো বড় বড় রুম, তারপরে পার করে এসে এটা একটা ছোট্ট দমবন্ধকর একটা রুম। একটা টিউশন মাস্টার এসেও এই ঘরটাতে বসে পড়াতে পারবে না, এমন একটা রুম, বুঝতে পারলে? মানে বাথরুমের জন্য ঘরটা অনেকটা বড়, বাট এই দেখো ডিফারেন্সটা, বুঝতে পারছো কতটুকু? এই তো এরকম বাথরুম হিসেবে ঠিক আছে, আর যেরকম হয় না এইটুকু ঠাকুর ঘর সাইজ, অনেকটা এই ঘরটা অনেকটা ঠাকুর ঘর সাইজ এরকম, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এটাকে পুরো সেপারেটলি, আমরা এটাকে আলাদা করে ডিভাইড করে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। মানে ঘর হিসেবে এটা আমার একদম পছন্দ হয়নি, এত ছোট ঘর একদমই পছন্দ নয়। তারপরে ওকে বললাম চলো আমরা এই রুমটাকে একটা স্টুডিও রুম করি, ঠিক আছে এটাকে। তো তারপরেও আমার মনে হয় স্টুডিও রুমেও আমাদের কম পড়ে যাবে, কারণ স্টুডিও রুমে অনেক কিছু থাকে, অনেক কিছু প্রয়োজন স্টুডিও রুমে, এটা তো একদম কম পড়ে যাবে। একটা পার্সেল আসলো, যাই হোক এই জায়গাটা আমরা পুরো সেপারেট করে দিয়েছি, মানে এই ঘরটা পুরো বাথরুমে চলে যাবে। এই জায়গাটা কিন্তু আমাদের পুরোটা খোলা রয়েছে। এই জায়গাটাতে আমরা আমাদের যেমন মানুষের হয় না একটা বেসিন থাকবে, আর এই জায়গাটা নর্মাল খোলামেলাই থাকবে। তোমরা যখন ঘরটা হোক তারপরে তোমরা বুঝতে পারবে, হ্যাঁ, তার আগে বুঝতে পারবে না, বোঝাতে পারবো না। এই পাশটা স্নানের জন্য তো আমরা আলাদা করেই দিয়েছি। এই পাশটা, এই যে এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশটা পুরোটা খোলামেলা থাকবে। এই জায়গাটা আমাদের পুরো ব্র্যান্ড প্রমোশনের জন্য থাকবে, এই জায়গাটা খোলামেলা থাকবে, ঠিক আছে। না হলে ওই ঘরটা বন্ধ করলে এখানে আমাদের ল্যাট্রিন করতে হতো, তারপর এখান থেকে আমাদের স্নানের করতে হতো। তো এই জায়গাটা আমাদের একবারে বন্ধ হয়ে যেত, আমাদের এক্সট্রা কোনো জায়গা পেতাম না ব্র্যান্ড প্রমোশনের জন্য। তারপরেও করা যেত, সমস্যা হতো না, বলে না ভালোর শেষ নেই, সেটা হয়েছে আর কি। তো যাকগে বন্ধুরা, তোমরা আগে দেখো। এই যে একটা দিদিভাই যেমন এমন করে বললো প্রিয়া ওই ঘরটা নষ্ট করো না, হ্যাঁ ওই ঘরটা ইয়ে করো, এইভাবে বললে বোঝা যায় যে দিদিভাই হয়তো বুঝতে পারছে না, আমি বুঝিয়ে দিলাম। কিছু মানুষ আছে এমন করে বলে তোমার মাথায় বুদ্ধি নেই, তোমার চয়েস নেই, তোমার মাথায় একদম বুদ্ধি নেই, আমার ডিসিশনে তুমি বাথরুম বানাও, আমার ডিসিশনে তুমি বাথরুম বানাও। এটা তো ঠিক না। বাথরুমটা হোক একটা বাড়ি, দেখো যার যার পছন্দ আলাদা আলাদা, নিজস্ব পছন্দ সবার। তোমার যেটা পছন্দ আমার সেটা পছন্দ না, আমার যেটা পছন্দ তোমার সেটা পছন্দ, বাট বাড়িটাতে থাকবে কে? আমি থাকবো, তাই না? আমার মনে হয় আমাদের মানে সুবিধা মতো ডিজাইন করলে হয়তো এটা ভালো হবে। যেমন আমি বলছি আমাদের সুবিধা হবে এই জায়গাটা যদি আমরা বেসিনের ডিজাইন করি, আমাদের সুবিধা, মানে বেসিন ঠেসিন রেখে জায়গাটা আমরা একটা সুন্দর ডেকোরেশন করি, আমাদের সুবিধা হবে। তো সেরকমই ওই ঘরটা একটা দিদিভাই যে বলেছে আমি বুঝতে পেরেছি, মানে দিদিভাইকে যদি আমি নিয়ে আসতে পারতাম তাহলে দিদিভাই বুঝতে পারতো। এইভাবে বুঝিয়ে বললে খুব ভালো লাগে। বাট একজন মানুষ, শুধু একজন কমেন্ট করেছিল যে আমার বুদ্ধিতে বানাও, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। কেমন লাগে শুনতে বলো তো? তো যাক গে, চলো, কোনো ব্যাপার না, যার যার মতামত সে দেবেই, তাই না? আয়ুষ গেল, আমার একটা পার্সেল এসছে, ওটা নিয়ে আসতে। শুভরাত্রি বন্ধুরা, এখান থেকে ভিডিওটা আবারও শুরু করলাম আর কি। কি অবস্থা আমাদের গ্রাম, মানে প্রথমে হলো গন্ডার, তারপর হলো শুয়োর, তারপর অজগর সাপ, তো জায়গায় জায়গায় বাচ্চা ফুটাচ্ছে, বাচ্চা বড় হচ্ছে এই বন্যার জন্য। আজকে আমাদের বাড়ির থেকে বেশি দূর না, এই 2-3 কিলোমিটার দূর আর কি, 3-4 কিলোমিটার হবে, হ্যাঁ 3-4 কিলোমিটার দূরে বাঘ বেরিয়েছে, তাও আবার চিতাবাঘ। সবাই ভয়ে দরজা বন্ধ করে, ইভেন আমরাও এত ভয় পাচ্ছি যে এটা তো আর অন্য কিছু নয়, চিতাবাঘ, বুঝতে পারছো? পুরো জায়গায় অ্যানাউন্স করছে, বলছে, থানার থেকে ফোন এসে গেছে যে বাঘ বেরিয়েছে, সবাই সাবধানে থাকবে। দরজা বন্ধ করে আছি। বাড়ির থেকে এ বাড়িতে আসার কোনো কারণ ছিল না। আয়ুষের হিমোগ্লোবিন টেস্ট করতাম, আবারও কালকে করেছিলাম,
আজ আবারও করতাম, কারণ ওর আবারও দুপুরে জ্বর এসেছে। কালকে আবার ওকে শিলিগুড়িতে নিয়ে যাব, যার জন্য এই বাড়িতে আসা, এখান থেকে নিয়ে যাব আর কি। বাটার মা আয়ুষটা কিচ্ছু খাচ্ছে না, তার মধ্যে মানে সব মিলিয়ে বিশাল আকারের একটা টেনশন। বাড়ির থেকে এই বাড়িতে চলে আসলাম, ওই বাড়িতে একা একা পারিও না, 2টা বাচ্চাকে নিয়ে এই বাড়িতে আসলাম যে আয়ুষকে নিয়ে, আয়ুষের বাবা যাবে, আমি খুশকে নিয়ে এখানে থাকবো, না হলে 3 জনে বেরোবো, খুশকে মা রাখবে, এই ভেবে আমরা বের হয়েছি। যেই না যেখানে আয়ুষের ব্লাড টেস্ট হয় সেখানেই বাঘটা বার হয়েছে। আয়ুষকে নিয়ে ওর বাবা যেতে সাহস পেল না, তাও একটু যাও সাহস করছিল, আমরা তো দিচ্ছিলামই না ভয়ে, তো আর পরে গেল না। তো এখন সারাদিন আয়ুষটা সেরকম কিচ্ছু খায় না, আয়ুষের জন্য করা হচ্ছে চিকেন স্টু। তো চলো দেখি বানাই। এই দুটো কিন্তু একই দিনের ভিডিও, তোমরা আবার ভাববে না যে আলাদা দিনের, যেহেতু হঠাৎ করে বাপের বাড়িতে আসা দেখতে পারলে। আমি মাঝখানে আর কোনো শ্যুট করিনি, তো তখন আয়ুষের মানে বললাম না, এখন শ্যুট করতে অতটা মনই চায় না বা ভুলে যাই, এরকম একটা হয়ে যায় আর কি, যে শ্যুট করাটা আমার প্রয়োজন, তার জন্য আমি শ্যুট করি, এই হচ্ছে ব্যাপার। তোমাদের যে ব্লগিংয়ের মাধ্যমে জানাবো যে আমি এসছি বাপের বাড়িতে, সেটা আর জানানো হয়নি। তো ডিরেক্ট অন করলাম ক্যামেরা, এই যে চিকেন স্টু বানাচ্ছি, মানে সবজি দিয়ে বানাচ্ছি আর কি সমস্ত কিছু। একটু সাদা তেল, তারপরে একটু বাটার। দেখো আমি এটা একজনের ভিডিও দেখেই বানাচ্ছি। নর্মালি আমরা চিকেন স্টু খুব একটা খাই না, আমরা চিকেন মানেই ধরো যদি আনে ওই মাংস বানিয়েই খাই, আমরা গ্রামের মানুষ এরকমই। চিকেন স্টু এসব এরকম মানে খাবারগুলো সত্যি খাওয়া হয় না। যদি বাচ্চা কাচ্চা খেতে চাই ওই মাংস দিয়ে কিছু একটা বানিয়ে দিই, এরকমভাবে বানাই। তো আজকে ভাবলাম চলো ট্রাই করি। এখানে দেখো গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় কেটে দিলাম, আদা, রসুন কুয়ো, আর হচ্ছে টমেটো অ্যাড করব, টমেটো সবজি যা যা আছে সব কিছু অ্যাড করবো, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম দিয়ে এই যে চিকেন স্টুটা বানিয়ে নিলাম। তো দেখতে ঠিক অনেকটা এরকম হয়েছে। একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটু বাটার দিয়েছি নামানোর পর, ব্যাস নর্মালি যেরকম হয় দেখতে কিন্তু এমন হয়েছে। এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিতে হয় দেখেছি, কিন্তু আয়ুষ অত মানে ভারী খেতে চায় না, এটা একটু গাঢ় হয়ে গেলে ওর পছন্দ হবে না। ওই যেরকম পাতলা হয়েছে ওইটা পছন্দ করবে, তার জন্য ওকে বানিয়ে দেওয়া এইভাবে। ওকে জিজ্ঞাসা করলাম তুমি রাতে কি খাবে, ও এরকম ভিডিও দেখেছে শর্টস, ও নিজেই বলেছে আমাকে একটু চিকেন স্টু বানিয়ে দাও। তো তারপরে ওর বাবাকে বললাম চিকেন আনতে, পরে সব বোনলেস চিকেনগুলো নিয়ে আসলো, তো সেগুলো দিয়ে ওকে বানিয়ে দিলাম। ও যখন যেটা খেতে চায় আমি চেষ্টা করি বানিয়ে দেওয়ার। ভালো হয়েছে, ক্যাপসিকাম দিলে আরো টেস্ট লাগতো। লাইট নিয়ে যা, কারেন্ট নাই তো। ভালো হয়েছে? হ্যাঁ টেস্টি। হ্যাঁ, পেঁয়াজটার জন্য আরো টেস্ট লাগছে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। কেমন করে? সুন্দর করে। থ্যাংক ইউ। এইভাবে নয়, আরো মিষ্টি করে, যেমন করে নাটকে মানে তুমি অ্যাক্টিং করেছো। থ্যাংক ইউ। এইভাবে তো নয়, তোমার নাটক মিলিয়ন যাচ্ছে বাবা, ভালোভাবে বলো তো। থ্যাংক ইউ। এটা তো কিউট হয়নি, কিউট ভাবে বলো তো। থ্যাংক ইউ। না, এত বড় মুখ নয়, কিউট ভাবে বলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভাবে বলো তো। থ্যাংক ইউ। ও কিউটি। কেমন রে? ঝালো নেই। তো চলো, আজ হিমোগ্লোবিন টেস্ট করা হলো না, কাল কিন্তু টেস্ট একবার করেছিলাম, যেহেতু জ্বর তাই আজ আবারও দেখছিলাম ওর কতটা হিমোগ্লোবিন আসে। তো আজ হলো না, কাল সকালে আবার।